প্রেমে ব্যর্থ হলে একজন মানুষকে কতটা পরিবর্তন করতে পারে তার সবটুকুই মুভিতে দেখানো হয়েছে। প্রেমের কারণে আঘাত কখনো কখনো মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, আবার কখনো সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয়। আর যদি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান জীবনযুদ্ধে জয়ী হবার জন্য প্রতারণার আশ্রয় নেয়, তার পরিণতি কি হতে পারে? তবে কি সফলতার শিখরে পৌঁছাতে পারবে, নাকি জীবনটা ধ্বংসের শেষ কিনারায় চলে যাবে? জানতে হলে চলুন শুনে আসি কিছুদিন আগে মুক্তি পাওয়া ড্রাগন সিনেমার এক্সপ্লানেশন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন। মুভির গল্প শুরু হয় 2014 সাল থেকে। আজকের গল্পের মূল চরিত্র ডি রাঘবন। সে একজন আদর্শ ছাত্র। দ্বাদশ শ্রেণীতে 96% নাম্বার পেয়ে পাশ করে এবং গোল্ড মেডেল অ্যাচিভ করে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। সে অনেকদিন থেকেই অঞ্জনা নামের এক মেয়েকে পছন্দ করে এবং যেহেতু আজ তার স্কুলের শেষ দিন এবং আজ সে সবার সামনে গোল্ড মেডেল পেয়েছে, তাই সে সাহস করে মেয়েটিকে প্রপোজ করতে যায় এবং কথার ছলে নিজের মনের কথা বলে দেয়। কিন্তু অঞ্জনা সরাসরি তাকে রিজেক্ট করে। অঞ্জনা তাকে বলে যে আমি একটু হিপ হপ পাঙ্কু টাইপের ছেলে পছন্দ করি, আমার ইনোসেন্ট ছেলেদের ভালো লাগে না। তার মতে ভালো ছেলেরা পড়াশোনায় বেশি সময় দেয় আর খারাপ ছেলেরা এন্টারটেইনিং হয় এবং তাদের কাছে প্রেমিকাদের জন্য হিউজ টাইম থাকে, লাইফ এনজয় করা যায়, তাই সে খারাপ ছেলেদেরকেই বেশি পছন্দ করে। এই কথা শুনে রাঘবনের মন ভেঙে যায়, মন খারাপ করে। তার এক বন্ধুকে নিয়ে ক্লাসরুমে বসে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে খারাপ ছেলে হবে। কিন্তু তার বন্ধু বলে, ডি রাঘবন, এই ইনোসেন্ট নাম নিয়ে পাঙ্গু ছেলে হওয়া সম্ভব না। তখন ডি রাঘবন নিজের নাম পরিবর্তন করে ড্রাগন হয়ে যায় এবং নিজেকে পুরোপুরি বদলানোর সিদ্ধান্ত নেয়। এরপর গল্পটি 6 বছর এগিয়ে যায়, অর্থাৎ 2020 সাল। এবার আমরা SGS ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই। সেই সময় প্রিন্সিপাল কলেজে প্রবেশ করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। তখন প্রিন্সিপাল বলেন, যারা দ্বাদশ শ্রেণীতে 95%-এর কম নাম্বার পেয়েছে তারা এই কলেজে ভর্তি হতে পারে না। তোমরা যারা এখানে আছো সবাই 95%-এর বেশি নাম্বার পেয়েছো। বেশিরভাগ কলেজে ছেলে মেয়ের মাঝে অনেক রেস্ট্রিকশন থাকে, কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন নাই। তোমরা যা খুশি করতে পারো, যেমন বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, ইভেন বিয়েও করতে পারো, কারণ আমি মনে করি কলেজে এগুলো থাকা স্বাভাবিক। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। সাধারণত কলেজের প্রথম দিন সবাই নিজেদের সফলতার গল্প শোনায়, কিন্তু আমি তোমাদের অন্য কিছু বলবো। এরপর প্রিন্সিপাল কলেজের এক ছাত্রের গল্প বলতে শুরু করেন। তিনি জানান যে ছেলেটির নাম ডি রাঘবন, তবে সবাই তাকে ড্রাগন বলে ডাকে। একসময় তার দ্বাদশ শ্রেণীতে 96% নাম্বার ছিল, কিন্তু বর্তমানে তার 48টি ব্যাকলগ আছে। 96% নাম্বার নিয়ে এসে 48টি ব্যাকলগ নিয়ে বের হওয়া একমাত্র স্টুডেন্ট সে। এদিকে রাঘবনের একটি গার্লফ্রেন্ড রয়েছে যার নাম কৃতি। কৃতি রাঘবনকে অনেক ভালোবাসে, তাই সে নিজের শরীরে ড্রাগনের ট্যাটু করিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর একটা ছেলে দৌড়ে এসে বলে রাঘবনের বন্ধুরা অন্য এক কলেজে ছেলেদের সাথে মুভি ডাউনলোড করা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছে। এই খবর শুনে রাঘবন সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং প্রতিপক্ষের ছেলেদের মারধর করে, কারণ তার এই বন্ধুরাই তার জন্য পরিবারের মতো। সবাইকে দৌড়ে দৌড়ে পিটিয়ে কলেজ থেকে বের করে দেয়। এই মারামারির সময় যখন সে একটি সিলিন্ডার ছুঁড়ে মারে, তা গিয়ে পড়ে প্রিন্সিপালের গাড়ির উপর। এতে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। এটি দেখে প্রিন্সিপাল ভীষণ রেগে যান এবং সিদ্ধান্ত নেন যে রাঘবনকে কলেজ থেকে বহিষ্কার করবেন। কিন্তু পুরো কলেজ রাঘবনের পাশে দাঁড়ায় এবং তারা প্রিন্সিপালকে বলে রাঘবনকে কলেজ থেকে বহিষ্কার করতে দেবে না। তখন প্রিন্সিপাল শর্ত দিয়ে বলেন, ঠিক আছে, বহিষ্কার করব না, তবে তাকে এই সেমিস্টারে 48টি ব্যাকলগ ক্লিয়ার করতে হবে এবং হল টিকিট পেতে হলে 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। কিন্তু রাঘবন এই শর্ত মানতে পারবে না, বলে দেয়। প্রিন্সিপালকে বলে, আপনার অ্যাটেন্ডেন্স আপনার কাছে রাখুন আর আপনার ডিগ্রিগুলো আপনার কাছেই রাখুন, আমার কিছুই লাগবে না আর আমি এই কলেজে পড়তে চাই না। এরপর রাঘবন কলেজ ছেড়ে দেয় এবং তার 48টি ব্যাকলগ সেভাবেই রয়ে যায়। এরপর কেউ জানে না রাঘবন কি করে। প্রিন্সিপাল নতুন শিক্ষার্থীদের সামনে তাকে একটি ব্যাড এক্সাম্পল হিসেবে উপস্থাপন করেন, যেন তারা রাঘবনের মতো না হয়। এরপর আমরা রাঘবন ও তার পরিবারের দৃশ্য দেখি। তার পরিবারে বাবা এবং মা আছে যারা তাকে অনেক ইন্সপায়ার্ড করে। রাঘবন একটি চাকরি করে যেখানে তার বেতন 20,000 টাকা, কিন্তু ট্যাক্স কাটার পর 18,000 টাকা। বাবা মা এতে খুব খুশি, তারা তাকে অফিসে যাওয়ার সময় সবকিছু রেডি করে দেন। কিছুক্ষণ পর রাঘবন একটি বাড়ির সামনে গিয়ে থামে। বাড়িতে ঢোকার পরই জানা যায় যে সে আসলে বেকার। প্রতিদিন সকালে সে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু পরে বন্ধুদের ভাড়া বাসায় গিয়ে বসে থাকে। তার বন্ধুরা সবাই কাজে যায় আর সে সারাদিন ধূমপান করে, খাওয়া দাওয়া করে এবং রিলস তৈরি করে সময় কাটায়। সন্ধ্যা হলে আবার রেডি হয়ে বাসায় চলে যায়, যেন অফিস থেকে ফিরছে। এভাবেই কাটছিল তার দিনগুলো। রাঘবনের গার্লফ্রেন্ড কৃতি বড়লোক বাবার মেয়ে, তাই সে টাকা পয়সা নিয়ে চিন্তা করে না, যখন লাগে নিয়ে নিতে পারে। এভাবেই তার জীবন চলতে থাকে।
1 মাস পর সে তার 4 বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে মোট 18,000 টাকা জমা করে এবং তা বাড়িতে নিয়ে গিয়ে বাবা মাকে বেতন বলে দেয়। এই টাকা দেখে রাঘবনের বাবা মা খুব খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর রাঘবন নানা অজুহাতে সেই টাকা ফিরিয়ে নেয় এবং তা আবার তার বন্ধুদের মধ্যে ভাগ করে তাদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেয়। অর্থাৎ টাকা যেখানে ছিল সেখানেই ফিরে গেল। এভাবেই রাঘবনের জীবন বিন্দাসভাবে কেটে যাচ্ছিল। এরপর আসে তার জীবনের খারাপ সময়। এক রাতে কৃতি রাঘবনকে একটি রেস্টুরেন্টে ডাকলো। রাঘবন ভেবেছিল হয়তো আজ কিছু ভালো সময় কাটবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। কৃতির মন পুরোপুরি খারাপ ছিল। তারা 6 বছর ধরে সম্পর্কে ছিল এবং দুজনেই একে অপরকে খুব ভালোবাসতো। তখন কৃতি রাঘবনকে জানায় যে আজ একটি ছেলের পরিবার তাকে দেখতে এসেছিল। সেই ছেলে দেখতে খুবই সুদর্শন, উচ্চশিক্ষিত এবং তার বেতন 1,20,000 টাকা। সে খুবই ভালো একজন মানুষ। কিন্তু রাঘবন এগুলোকে হালকাভাবে নেয়, কারণ এর আগেও অনেক প্রস্তাব এসেছে এবং প্রতিবার কৃতি সেগুলো কোনো না কোনো অজুহাতে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এবার সেটা হয়নি, কারণ এইবার কৃতি মোটামুটি হ্যাঁ বলে দিয়েছে। এই কথা শুনে রাঘবন খুব রেগে যায় এবং কৃতিকে বলে, তুমি কিভাবে হ্যাঁ বলে দিতে পারলে? আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। এরপর তৃতীয় রাগান্বিত হয়ে চিৎকার করে বলে, একজন মেয়ে তোমার মতো ছেলের সাথে সময় কাটাতে পারে, কিন্তু তোমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারে না, কারণ তুমি 1 নম্বরের ফেইলার একজন মানুষ। রাঘবন প্রথমে কৃতির কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু তার চোখের জলই বলে দিচ্ছিল যে কৃতি সত্যিই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। এটি শুনে রাঘবনের হৃদয় সম্পূর্ণরূপে ভেঙে যায়। এবার রাঘবন রেগে কৃতির গলা ধরে বসে। তখন কৃতি বলে, মারো, যা খুশি করো, তাও প্লিজ আমাকে ছেড়ে দাও। রাঘবন রিকোয়েস্ট করেও আর ফেরাতে পারল না। এরপর রাঘবন প্রচুর মদ পান করে এবং কাঁদতে কাঁদতে তার বন্ধুদের কাছে আসে। তার বন্ধুরা বুঝতে পারে যে রাঘবনের জীবনে খুব খারাপ কিছু ঘটেছে। রাঘবন তাদের পুরো ঘটনা খুলে বলে। প্রেম হারানোর পর প্রতিটি ছেলের যা অবস্থা হয়, রাঘবনেরও তাই হলো। রাঘবন অনেক দিন ধরে ঠিকমতো ঘুমায়নি। একদিন সে বাইকে করে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং দুর্ঘটনা ঘটে যায়। এরপর তার বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে পরীক্ষা করে বলেন যে রাঘবন দীর্ঘদিন ঘুমায়নি, এ কারণেই তার এই অবস্থা হয়েছে। এভাবে চলতে থাকলে তার শারীরিক সমস্যা আরও বাড়তে পারে। ডাক্তার রাঘবনকে বুঝিয়ে বলে, তোমার এখন এগিয়ে যেতে হবে, অতীত ভুলে যেতে হবে এবং তোমার নিজের জীবনকে সফল করতে হবে। কারণ যদি তুমি নিজের জীবন সফল করে তুলতে পারো, তাহলে খুব সহজেই সেই মেয়েকে ভুলে যেতে পারবে। ডাক্তারের কথা শোনার পর রাঘবনের মনে শুধুমাত্র সফল হবার চিন্তা করতে থাকে। মাঝরাতে বন্ধুদের ডেকে তুলে বলে যে কোনো উপায়ে তাকে সফল হতে হবে, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না। সে তার বন্ধুদের বলে তাকে মাসে 1,20,000 টাকা করে ইনকাম করতে হবে, কারণ কৃতির স্বামী 1,20,000 টাকা করে ইনকাম করে। তখন তার বন্ধুরা বলে এত টাকা ইনকামের জন্য অ্যাটলিস্ট 10 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে, আর তাছাড়া সে চাকরিও নিতে পারবে না, কারণ তার কোনো ডিগ্রি নেই এবং 48টি ব্যাকলগ আছে। রাঘবন সবসময় উদাসীন হয়ে ভাবতে থাকে কিভাবে সফল হওয়া যায়। পরদিন তারা যখন ক্রিকেট খেলছিল, তখন একটা ছেলের সাথে তাদের পরিচয় হয়। তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন সে একটি পার্টিতে সবাইকে আমন্ত্রণ জানায়। তখন রাঘবনের অবস্থা দেখে সে জানতে চায় যে এরকম অবস্থার কারণ কি। এরপর রাঘবনের ব্রেকআপের কথা জানতে পারে। এরপর ছেলেটি রাঘবনকে বলে, তুমি এত ভেঙে পড়েছো কেন? আমিও তোমার মতো ছিলাম, আমাকেও একটি মেয়ে চিট করেছে, আর আমারও 28টি বিষয়ে ব্যাকলগ আছে, কিন্তু তবুও আমি আজকের এই অবস্থানে। তখন রাঘবন জিজ্ঞেস করে, কিভাবে তুমি এই জায়গায় আসলে? এরপর ছেলেটি তার অতীতের ব্যাপারে বলা শুরু করে। তখন বলে সে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ফেক ডিগ্রি আর ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের মাধ্যমেই চাকরি পেয়েছে, যার ফলে আজ সেই অবস্থানে আসতে পেরেছে। এটি শুনে রাঘবন একটা আশা পায়, কারণ তার মতো মধ্যবিত্ত ঘরের একটা ছেলের পক্ষে এত টাকা ইনকাম করার আর কোনো পথ নেই। এরপর সেই প্রতিষ্ঠানের খোঁজ করে সেখানে যায়। রাঘবন তাদের বলে তার ফেক ডিগ্রি লাগবে আর 1,20,000 টাকা বেতনের চাকরি লাগবে। এটা শুনে তারা বলে, তাহলে 10 লক্ষ টাকা অগ্রিম দিলে সব ব্যবস্থা করে দিব, এমনকি প্রক্সি এক্সাম ও ইন্টারভিউ দিয়ে তারা চাকরি ম্যানেজ করে দিবে। কিন্তু সমস্যা হলো এত টাকা কোথায় পাবে? এই কথা শুনে রাঘবন হতবাক হয়ে যায়। এরপর সে একটা বুদ্ধি বের করে। বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলে সে একটা চাকরি পেয়েছে, বেতন 1,20,000 টাকা, কিন্তু সমস্যা হচ্ছে আগের কোম্পানির সাথে চুক্তি শেষ করতে 10 লক্ষ টাকা লাগবে। এটা শোনার পর তার মা রাজি হয় না। সে বলে, আমরা এত টাকা কোথা থেকে আনবো, এটা সম্ভব না। রাঘবন সেখান থেকে রাগারাগি করে চলে যায়। তবে তার বাবা রাজি হয়, কারণ যদি 10 লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়া যায় এবং প্রতি মাসে 1,20,000 টাকা বেতন পাওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এরপর রাঘবনের বাবা মা তাদের বাড়ি বন্ধক রেখে তাকে 10 লক্ষ টাকা এনে দেন। পরদিন রাঘবন সেই প্রতিষ্ঠানে টাকা জমা দেয়।
আর একটা ফেক ডিগ্রি পেয়ে যায়। এখন চাকরি পাওয়ার পালা। চাকরি পাওয়া সম্ভব, তবে তার জন্য একটি ভুয়া ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর সময় রাঘবন শুধু ঠোঁট নাড়াবে আর তার পাশে বসে থাকা একজন লোক তার হয়ে পুরো ইন্টারভিউ দেবে, যেমনটা রিলস ভিডিওতে করা হয়। তখন রাঘবন বলে, এটা তো আমার জন্য খুবই ইজি। এরপর ঠিক এইভাবেই তার ইন্টারভিউ ক্লিয়ার করে। রাঘবন একটি বড় কোম্পানির জন্য ইন্টারভিউ দেয়, তবে তার জন্য এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র, কারণ তার পাশে বসা লোকটি সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। রাঘবন শুধুমাত্র বলার অ্যাক্টিং করছিল। ইন্টারভিউ সফল হয় এবং রাঘবন 16 লক্ষ টাকার একটি প্যাকেজ অফার পায়। এতে রাঘবন খুব খুশি হয়ে যায়, তবে তখনই সেই প্রতিষ্ঠানের লোকটি তাকে সতর্ক করে বলে, এত খুশি হওয়ার দরকার নেই, কারণ তুমি চাকরি পেয়েছো ঠিকই, কিন্তু এখানে টিকে থাকতে হলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো আর সব কাজ ঠিকমতো করতে না পারো, তাহলে তোমাকে 1 মাস পর চাকরি থেকে বের করে দেওয়া হবে। তাই রাঘবনও কাজটি হালকাভাবে না নিয়ে বরং কঠোর পরিশ্রম শুরু করে। সবার সহযোগিতায় ধীরে ধীরে সব শিখে নেয়। সে কাজে কোনো অবহেলা করে না, তার কাজকে পেশা হিসেবে গ্রহণ করে এবং অত্যন্ত মনোযোগের সাথে কাজ করতে থাকে। রাত দিন খুব ডেডিকেশন নিয়ে সব কাজ সমাধান করতে থাকে। ধীরে ধীরে সে তার কাজ এতটাই ভালোভাবে করতে শুরু করে যে এবার তাকে এমপ্লয়ি অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয় এবং তার বেতন বেড়ে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা হয়। এর ফলে সে নতুন গাড়ি, নতুন বাড়ি সহ সবকিছু কিনে ফেলে। এখন এতটাই সফল হয়ে যায় যে অফিসের এক সুন্দরী মেয়ে তাকে পছন্দ করতে শুরু করে আর তাকে ডেটিং এ যাবার জন্য অফার করে। কিন্তু এখন রাঘবনের ভালোবাসার প্রতি কোনো আগ্রহ নেই। তার কাছে এখন শুধুমাত্র কাজ আর টাকাই সব। তাই সে মেয়েটির প্রস্তাব রিজেক্ট করে। এদিকে রাঘবনের বিয়ে দিতে তার বাবা মা মেয়ে খুঁজতে শুরু করে। এরপর একটি সম্ভ্রান্ত পরিবার থেকে রাঘবনের জন্য বিয়ের প্রস্তাব আসে। এই পরিবারটি আসলে শহরের অন্যতম ধনী পরিবার, যাদের নিজেদের একটা কোম্পানি আছে যার নাম পরশুরাম স্টিল। পরশুরাম যখন শুনছিল রাঘবন তার বাবা মায়ের খুব যত্ন নেয় এবং সে একজন সত্যিকারের ভালো মানুষ, তখন তিনি রাঘবনকে খুব পছন্দ করেন এবং তার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যান। এরপর রাঘবন তার বাবা মাকে নিয়ে সেদিন মেয়ে দেখতে যায়। তখন রাঘবন বলে, আমরা কি দুজন একপাশে গিয়ে কথা বলতে পারি? কিন্তু মেয়েটি অর্থাৎ পল্লবী বলে, আমরা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি না। তাই আমি আজকে রাতে ডিনার ডেটে যেতে চাই। আর রাঘবনও রাজি হয়ে যায়। এরপর তারা ডেটে যায়। সেখানে পল্লবী রাঘবন সম্পর্কে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকে। সে দেখে রাঘবন কেমন মানুষ। রাঘবনের মাঝে রেসপন্সিবিলিটি, লয়ালিটি, অনেস্টি এবং তার প্রতি কেয়ারফুল দেখে। এছাড়া রাঘবন খুবই সত্যবাদী, এমনকি তার অতীত সম্পর্কেও সত্য বলে। এইসব দেখে পল্লবী রাঘবনকে পছন্দ করে ফেলে এবং তারা দুজন বাগদান সেরে ফেলে। 6 মাস পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তারা প্রায়ই ফোনে একে অপরের সঙ্গে কথা বলতো। একদিন ভিডিও কলে কথা বলার সময় পল্লবী রাঘবনকে বলছিল, তোমার সিগারেট খাওয়ার অভ্যাস খুবই খারাপ, তুমি এটা ছেড়ে দাও না কেন? তখন রাঘবন বলে, এটাই আমার শেষ সিগারেট, এরপর আর কখনো সিগারেট ছোবো না। তারপর সে তার সিগারেটটি গাড়ির বাইরে ফেলে দেয়। যখন সে অফিসে পৌঁছায় তখন জানতে পারে যে তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং তাকে ইউএসএ তে ম্যানেজার হিসেবে পাঠানো হচ্ছে। এটা শুনে রাঘবন অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সে খুব খুশি হয়েছিল, কিন্তু এই খুশি বেশি সময় স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর রাঘবনের কলেজের সেই প্রিন্সিপাল তার অফিসে এসে উপস্থিত হয়। তাতেই রাঘবনের সমস্ত খুশি বিলীন হয়ে যায়। এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন পল্লবী রাঘবনকে ধূমপান ছেড়ে দিতে বলছিল, তখন সে যে সিগারেটটি ছুঁড়ে ফেলেছিল সেটি সরাসরি প্রিন্সিপালের গায়ে গিয়ে পড়ে। এরপর তিনি রাঘবনকে দেখতে পান এবং লক্ষ্য করেন যে সে একটি দামি গাড়িতে চড়েছে। তাই তিনি কৌতূহলী হয়ে যান যে এই ছেলে এখন কোথায় যাচ্ছে। প্রিন্সিপাল রাঘবনের পিছু নেন এবং তার অফিস পর্যন্ত পৌঁছে যান। এরপর প্রিন্সিপাল বলে, তোমার সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি মিটিং রুমে আসো। তখন রাঘবন মিটিং রুমে গেলে প্রিন্সিপাল বলে, তুমি কিভাবে এত বড় চাকরি পেয়েছো? রাঘবনকে বলে যে আমি খুব ভালো করেই জানি এত বড় কোম্পানি কখনোই আসল ডিগ্রি ছাড়া কাউকে চাকরি দেবে না। তাই তিনি জানতে চান রাঘবন কিভাবে এই চাকরি পেল। রাঘবন কিছুই লুকায় না, সব সত্য বলে দেয়। তুমি প্রতারণা করেছো। আমি যদি এখন তোমার বসকে সব বলে দেই তাহলে এখনই তোমার চাকরি চলে যাবে। তখন রাঘবন তার পা ধরে রিকোয়েস্ট করে যেন এত বড় শাস্তি না দেয়। সে অনেক পরিশ্রম করে জায়গায় এসেছে, তার বিয়ে ঠিক হয়ে আছে 6 মাস পর হওয়ার কথা এবং এখন প্রমোশন পেয়ে সে ইউএসএ তে ম্যানেজার হিসেবে যাচ্ছেন। কিন্তু প্রিন্সিপাল এসব কথা শুনতে চাননি। তিনি রাঘবনকে বলেন, যারা তোমার চেয়ে বেশি শিক্ষিত তারা এখনো বেকার ঘুরে বেড়াচ্ছে, আর তুমি এখানে নকল ডিগ্রি দিয়ে চাকরি করছো। আমি তোমাকে এভাবে ক্ষমা করতে পারি না। তখন তিনি বলেন, তবে একটা শর্তে আমি এটা না বলে এখান থেকে চলে যেতে পারি। সেটা হচ্ছে তুমি আবার কলেজে ফিরে যাবে এবং তোমার যত ব্যাকলগ আছে সেগুলো আগামী 3 মাসের সেমিস্টারে শেষ করবে এবং সার্টিফিকেট নিয়ে কোম্পানিতে চাকরি করবে। আর যদি এটা না করো তাহলে তোমার সব শেষ। আমি আগামীকাল 8টায় তোমাকে অ্যাডমিন ব্লকে দেখতে চাই।
এ কথা শুনে রাঘবনের চোখ কপালে উঠে যায়। কিভাবে সে এতগুলো পরীক্ষা দেবে এটা কল্পনাও করতে পারছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে সে পল্লবীর পরিবারকে বলে যে তাকে 3 মাসের জন্য চেন্নাই যেতে হবে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং এর জন্য। তারপর সে অফিসে গিয়ে বলে যে বিয়ের প্রস্তুতি এবং কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তাকে 3 মাস বাড়ি থেকে কাজ করতে হবে। এভাবে সে উভয় দিক থেকেই 3 মাস সময় ম্যানেজ করে। কিন্তু সমস্যা হচ্ছে 48টি পরীক্ষা একসাথে পাশ করা প্রায় অসম্ভব। টেনশন আর বিরক্ত নিয়ে পরের দিন কলেজে হাজির হয়। যখন প্রিন্সিপাল তাকে ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছিল, তখন সবাই রাঘবনকে চিনে, কারণ এই কলেজে সে একসময় ড্রাগন নামে ফেমাস ছিল। আর প্রিন্সিপালের থেকে গল্প শুনে কলেজের সবাই তাকে চিনতো। তারপর কলেজে রাঘবনের সাথে এক ছেলের দেখা হয়, যে রাঘবনকে অন্ধ অনুসরণ করত। সে যখন ড্রাগন ছিল তখনের মতো হতে চায় আর নিজের নাম রাখে ছোট ড্রাগন। এদিকে পড়াশোনা, অফিসের কাজ করা এবং পল্লবীর জন্য সময় বের করা সবকিছু সামলানো রাঘবনের জন্য খুব কঠিন হয়ে পড়ে। সে একসাথে সব ম্যানেজ করতে হিমশিম খাচ্ছিল। তখন কলেজে এক নতুন শিক্ষিকা আসে, তিনি আর কেউ নন, রাঘবনের প্রাক্তন প্রেমিকা কৃতি। এটা দেখে রাঘবন পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে কখনোই কৃতিকে দেখতে চায় না, এখন তাকে খুব ঘৃণা করে। এরপর সে রেগে মেগে সরাসরি প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, আপনি নিশ্চয় আমার থেকে প্রতিশোধ নিচ্ছেন, নইলে আমার প্রাক্তনকে কেন এই নতুন শিক্ষিকা হিসেবে নিয়োগ দিলেন। এরপর অনুরোধ করে বলে যে নতুন শিক্ষিকাকে যেন কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ এই প্রাক্তন প্রেমিকার জন্য তার জীবনের সব বিপর্যয় ঘটেছে। কিন্তু তখন প্রিন্সিপাল বলে এটা সম্ভব নয়, আর আমি জানতামও না যে সে তোমার প্রাক্তন প্রেমিকা, এবং সে কলেজে নিয়োগ পেয়েছেন তার নিজের যোগ্যতার ভিত্তিতে। এরপর রাঘবন রেগে গিয়ে বলে, যদি কৃতি এখানে থাকে তবে আমি এই কলেজ ছেড়ে চলে যাব। এরপর সে সব জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই একটি চাঞ্চল্যকর খবর আসে। সে জানতে পারে যে এই ছেলে তাকে নকল ডিগ্রি নিয়ে চাকরি করার এই আইডিয়া দিয়েছিল, সে নকল ডিগ্রি দিয়ে চাকরি করছিল। এখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা শুনে রাঘবন পুরোপুরি হয়ে যায়। এদিকে এই খবর পল্লবীর পরিবারেও পৌঁছে যায় এবং তারা সেই ছেলে সম্পর্কে খুব খারাপ মন্তব্য করতে থাকে। এদিকে রাঘবনের অফিসের বসও এই খবর দেখে রাঘবনকে ফোন করেন। তিনি বলেন, তুমি নিশ্চয়ই রাঘবের ঘটনা দেখেছো, তাই এখন আমরা আমাদের অফিসের সকল কর্মচারী রেকর্ড যাচাই করব। তুমি দ্রুত অফিসে এসো, তোমার রেকর্ডও চেক করা হবে। এটা শুনে রাঘবন পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে যদি ধরা পড়ে তবে তার চাকরি যাবে, বিয়ে ভেঙে যাবে এবং পুলিশ ধরে নিয়ে যাবে, আর মান সম্মান সব শেষ। তাই সে দৌড়ে অধ্যক্ষের কাছে গিয়ে বলে সে সব পরীক্ষা দিয়ে ব্যাকলগ ক্লিয়ার করবে, কারণ এটাই তার সামনে একমাত্র পথ ছিল। যদিও এটি অত্যন্ত কঠিন, একসাথে এতগুলো পরীক্ষায় পাশ করা। রাতে রাঘবন একা একা নিঃশব্দে বসেছিল, তখন কৃতি তার কাছে আসে। তখন কৃতি বলে, আমি তোমার সব সমস্যার কথা জানি। কিন্তু রাঘবন কৃতির সাথে কোনো কথাই বলতে চায় না, এমনকি তার মুখও দেখতে চায় না। তবু কৃতি বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমার 48টা ব্যাকলগ পরীক্ষা পাশ করিয়ে দিতে পারি। আমি তোমাকে ছেড়েছি, এজন্য এখনো আমার অপরাধ বোধ কাজ করে। যদি আমি তোমার জন্য এটা করি তাহলে আমার ভিতরের অপরাধ বোধ একটু হলেও কমবে। তুমি তোমার সব ঝামেলা সমাধান করতে পারবে, আর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে। আমি তোমার জন্য এইটুকু করতে চাই, আমাকে এটা করতে দাও। এই কথা শুনে রাঘবন কৃতির কথায় রাজি হয়। পরদিন থেকেই কৃতি রাঘবনকে পড়াশোনায় সাহায্য করতে শুরু করে এবং রাঘবনও খুব মনোযোগ সহকারে পড়তে থাকে। যদিও এটা এত সহজ ছিল না, কিন্তু রাঘবন একটু সময়ও নষ্ট করছিল না। সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। অবশেষে পরীক্ষার দিন চলে আসে এবং ধীরে ধীরে রাঘবন তার সমস্ত পরীক্ষা দিতে শুরু করে। সবকিছু অনেক ভালোভাবে চলছিল, কারণ সে সত্যিই কঠোর পরিশ্রম করছিল। এখন শুধুমাত্র তার শেষ পরীক্ষাটাই বাকি ছিল। রাত 12টায় কৃতি রাঘবনের কাছে আসে, কারণ আজ রাঘবনের জন্মদিন। কৃতি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে এবং বলে, হয়তো আজকের পর আমাদের আর দেখা হবে না, তাই আমি এসেছি। আর তার জন্য একটা কেক নিয়ে আসে এবং তারা কেক কেটে জন্মদিন সেলিব্রেট করছিল। ঠিক তখনই রাঘবনের কাছে পল্লবীর ফোন আসে। পল্লবী তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর তাকে একটি সারপ্রাইজ দেয়। সে বলে, তুমি যেহেতু তোমার ট্রেনিং এর জন্য যেতে পারো নাই, তাই আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। আমি এখন মুম্বাই এয়ারপোর্টে আছি। এটা শুনে রাঘবন স্তব্ধ হয়ে যায়, কারণ কালকে তার পরীক্ষা। এখন সে পল্লবীর সাথে দেখা করতে যেতে পারবে না, আর এটা পল্লবীকে বলাও যাচ্ছিল না। কিন্তু পল্লবী তাকে মাত্র 5 মিনিটের জন্য ডাকছিল, তখনও সে মানা করছিল। কিন্তু পল্লবী বলল, তোমার ঠিকানা দাও, আমি তোমার কাছে এসে দেখা করে যাচ্ছি। তখনও সে মানা করে, কিন্তু পল্লবী বলে, যদি তুমি দেখা না করো তাহলে ব্রেকআপ করে দিব। কোনো উপায় না দেখে সে মিথ্যা বলে যে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেন্নাই চলে এসেছি। এটা শুনে সাথে সাথে পল্লবী চেন্নাইয়ের টিকিট কেটে বিমান ধরতে চলে যায়। চেন্নাই তার থেকে 6 ঘন্টা দূরত্ব। এদিকে সে চেন্নাইয়ের কথা বলে আরো ফেঁসে যায়, আর যদি সে না যায় তাহলে হয়তো তাদের বিয়েটা ভেঙে যেতে পারে। তাই সে তাড়াহুড়ো করে কৃতির গাড়ি নিয়ে রওনা দেয় এবং 6 ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পল্লবীর কাছে চেন্নাই পৌঁছে যায়। এদিকে তার বন্ধু দুজনকে কয়েকটা বেলুন রেডি করে রাখতে বলে, যাতে পল্লবীকে গিফট দিতে পারে। সে কোনোভাবে পল্লবীকে ম্যানেজ করে, কিন্তু পল্লবীর আগমনের ব্যবহার দেখে কিছুটা সন্দেহ করতে শুরু করে।
সে অনুভব করতে পারে যে আগের মতো তার অনুভূতি নেই। তার মনে হতে থাকে রাঘবন হয়তো কিছু মিথ্যা বলছে, কিন্তু রাঘবন শপথ করে বলে যে সে মিথ্যা বলছে না এবং সবকিছু ঠিকঠাক চলছে। পল্লবীর সাথে দেখা করে আবার 6 ঘন্টা যাত্রা শেষে সে ফিরে আসে কলেজে। ততক্ষণে সকাল হয়ে যায়। আজই তার শেষ পরীক্ষা। কলেজের গেটে কৃতি দাঁড়িয়েছিল। সে রাঘবনের জন্য পেপারস, আইডি কার্ড এবং কলম দিয়ে পরীক্ষার হলে যেতে বলে। সবকিছুর জন্য রাঘবন কৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে বলে, আমি হয়তো তোমাকে ডিজার্ভ করি না, তুমি অনেক ভালো। এরপর কৃতিকে একটা হাঁক করে সে পরীক্ষার হলে চলে যায়, কারণ এটাই তাদের শেষ দেখা হতে চলেছে। এরপর রাঘবন পরীক্ষা দিতে বসে। সে পরীক্ষা একদম মনোযোগ দিয়ে লিখছিল। ঠিক তখনই তার ঘুম আসতে শুরু করে, কারণ সে গত রাতে একবারও ঘুমায়নি। ফলে তার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে শুরু করে। তাই সে তাড়াহুড়ো করে সবকিছু লিখতে লাগলো। তার সব উত্তর জানা ছিল, কিন্তু ঘুমের কারণে সে কিছুই ঠিকমতো লিখতে পারছিল না। এরপর পরীক্ষার হলে হঠাৎই ঘুমিয়ে পড়ে। যতক্ষণে জেগে উঠেছিল ততক্ষণে আর মাত্র 10 মিনিট সময় আছে। এটা দেখে তার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারে না। ফলস্বরূপ তার পরীক্ষা খুব খারাপ হয়ে গেল। পরীক্ষা শেষে সে তার অফিসে ফিরে এলো। এখানে বস তাকে ডেকে বলল, সবার সার্টিফিকেট চেক করা হয়ে গেছে, এখন শুধু তোমার রেকর্ডটাই বাকি আছে করার জন্য। এটা শুনে রাঘবন পুরোপুরি হতভম্ব হয়ে গেল, কারণ সে এখনো রেজাল্ট পায়নি। আর এইদিকে তার লাস্ট পরীক্ষাটা খুবই বাজেভাবে খারাপ হয়। আর এই মুহূর্তে বস যদি তার রেকর্ড চেক করে, তাহলে যদি দেখে তার সবকিছু ফেক, তাহলে পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। এইভাবে সে খুবই উৎকণ্ঠায় ছিল। বস তখন রাঘবনের প্রিন্সিপালকে ফোন করলো এবং তার রেকর্ড সম্পর্কে জানতে চাইলো। যখন প্রিন্সিপাল বলতে যাচ্ছিলেন ও একজন ব্যর্থ ছাত্র, ঠিক তখনই কৃতি জানালো যে রাঘবনের সব ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে এবং সে পাশ করেছে। এখনই রেজাল্ট প্রকাশিত হয়েছে। এটা শুনে রাঘবন আনন্দে পাগল হয়ে গেল। অবশেষে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। তার সমস্ত কষ্ট সফল হলো। এর কয়েকদিন পর তার বিয়ের প্রস্তুতি শুরু হলো। আর মাত্র 2 দিন পরেই রাঘবন ও পল্লবীর বিয়ে। এই নিয়ে সে অনেক খুশি ছিল। ঠিক তখনই ছোট ড্রাগন এসে রাঘবনকে জানালো যে তার এক বন্ধু আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু এখন সে সুস্থ আছে এবং ছোট ড্রাগন তাকে দেখতে যাচ্ছে। রাঘবন বলল, আমি তোমার সাথে যাব। তারপর রাঘবন সেই ছেলেটির সাথে দেখা করলো। তখন তারা জিজ্ঞেস করলো কেন আত্মহত্যা করতে গেছে। তখন ছেলেটি জানালো তার স্বপ্ন ছিল গুগলে কাজ করা, কিন্তু এই স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে, কারণ সে একমাত্র এক বিষয়ে ফেল করেছে, অথচ সে পড়াশোনায় সবচেয়ে মেধাবী ছিল। রাঘবন অবাক হয়ে বলল, তুমি যদি সবচেয়ে মেধাবী হও তাহলে কিভাবে পরীক্ষায় ফেল করলে? ছেলেটি উত্তর দিল, কারণ আমার উত্তরপত্র বদলে দেওয়া হয়েছে। সে বলল, আমার উত্তরপত্র অন্য কারো উত্তরপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন সে রাঘবনকে সে উত্তরপত্র দেখালো, রাঘবন পুরোপুরি হতভম্ব হয়ে গেল, কারণ ওই উত্তরপত্র আসলে তার নিজেরই ছিল, যেটা সে ঘুম ঘুম চোখে লিখেছিল। এটা দেখে রাঘবন স্তব্ধ হয়ে গেল। তারপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন রাঘবনের পরীক্ষা খারাপ হয়েছিল, তখন সে সঙ্গে সঙ্গে কনসালটেন্সিতে ফোন করছিল। তাদের বলল যে কোনো উপায়ে একটা বিষয়ে যেন তাকে পাশ করিয়ে দেয়। তখন তারা রাঘবনের উত্তরপত্র বদলে দেয়। এর ফলে সে পাশ করে, কিন্তু এই পরিবর্তনের ফলে তারা গণেশের উত্তরপত্রের জায়গায় রাঘবনের উত্তরপত্র বসিয়ে দেয়। রাঘবন নিজের অজান্তে গরিব এবং মেধাবী একটি ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। গণেশের পরীক্ষায় পাশ করে গুগলে কাজ করতে চেয়েছিল, কিন্তু এক বিষয়ে ফেল করার কারণে তার স্বপ্নই রয়ে গেল। সে চাকরিটা আর হলো না। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আর সেই চাকরি পাওয়া সম্ভব নয়, কারণ দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করা কাউকে গুগল চাকরি দেয় না। এসব শোনার পরে রাঘবন খুব হতাশ হয়ে পড়ে। সে ভীষণ অপরাধবোধে ভুগতে লাগলো। তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল। এদিকে তার বিয়ের দিন চলে আসলো। তার বিয়ের দিনেও সে পুরোপুরি বিষণ্ণ ছিল। কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। মনের ভিতরে একটা চাপা কষ্ট অনুভব করতে লাগলো। সবাই বিয়ের আনুষ্ঠানিকতা করতে লাগলো, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। যখন তাকে মঙ্গলসূত্র বাঁধতে দিল, সে সেটা না বেঁধে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সরাসরি তার প্রিন্সিপালের কাছে চলে গেল। সেখানে উপস্থিত ছিল তার বস, তার পরিবার এবং পল্লবীর পরিবার। রাঘবন সবার সামনে সত্য বলে দিল। সে বলে, আমি ডিএসপি পেপারে উত্তরপত্র বদলে দিয়ে পাশ করেছি, কিন্তু এর জন্য একটা যোগ্য ছেলে তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে এবং আত্মহত্যার চেষ্টা করেছে। সে প্রিন্সিপালের কাছে স্বীকার করলো যে সে তার জীবনে অনেক মিথ্যা বলেছে, সে অনেক খারাপ কাজ করেছে, কিন্তু সে কখনো কারো অধিকার ছিনিয়ে নেয়নি। কিন্তু আজ গণেশের সঙ্গে যা হয়েছে তা তার কারণেই হয়েছে। তার কারণেই গণেশ গুগলে চাকরির সুযোগ হারিয়েছে। তাই সে প্রিন্সিপালের কাছে অনুরোধ করলো যেন যে কোনো উপায়ে গণেশকে পাশ করানো হয় এবং তার আসল উত্তরপত্র তাকে ফেরত দেওয়া হয়। এরপর তার বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। তখন সে তার বসকে বলে, আপনার কোম্পানিতে আমি ফেক ডিগ্রি নিয়ে জয়েন করেছি। তারপর পল্লবীকে বলে, তোমাকে যে আমি বলেছিলাম ট্রেনিং এর জন্য মুম্বাই যাচ্ছি, আসলে আমি ব্যাকলগ ক্লিয়ার করার জন্য মুম্বাই গিয়েছি, আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম। তারপর সে তার বাবাকে বলে বাসায় যে সার্টিফিকেট রেখেছো সেটা ফেক। সবার কাছে সব সত্য প্রকাশ করে। এসব শুনে রাঘবনের মা তার উপর চড়াও হলেন এবং তাকে মারধর করতে লাগলেন, কারণ সে সবার বিশ্বাস ভেঙে দিয়েছে, সবার সাথে প্রতারণা করেছে।
এদিকে এসব কারণে তার বিয়ে ভেঙে গেল, চাকরি চলে গেল, কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। অন্যদিকে আমরা দেখি যে গণেশ যে গুগলে কাজ করার জন্য স্বপ্ন দেখেছিল, সে অবশেষে তার স্বপ্নের চাকরি পেয়ে গেল। সে খুবই খুশি। এদিকে আবার কলেজে নতুন ভর্তি হয়েছে, নতুন শিক্ষার্থীরা এসে গিয়েছে। প্রিন্সিপাল আবার আজও রাঘবনের ব্যাপারে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের কলেজে একসময় রাঘবন নামে এক ছাত্র ছিল, যে সফল হওয়ার জন্য ভুল পথ বেছে নিয়েছিল। সে ভুল পথে গিয়ে সফল হয়েছিল এবং চাইলে আজীবন সফল থাকতে পারত, কিন্তু সে সত্য প্রকাশ করেছিল। যদি সে আজ সত্য না বলতো, তাহলে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে তার গল্প পড়তাম না। রাঘবন সত্যিকারের এক নায়ক। কয়েক মাস পরে রাঘবন জেল থেকে মুক্তি পেল। তার বাবা তাকে বাড়ি নিয়ে এলেন। রাঘবন খুব অনুতপ্ত ছিল। সে তার বাবার কাছে ক্ষমা চাইল। সে বলল, যদি আমি কাউকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকি, তোমাদের দিয়েছি, কিন্তু তুমি আমাকে কখনো মারোনি, এমনকি কখনো কিছু বলনি। তখন রাঘবনের বাবা বললেন, যখন আমি ছোট ছিলাম একটি রেস ছিল এবং সেই রেসে বিজয়ী ছিল এক নায়ক। রেসে এগিয়ে যাওয়ার জন্য আমার পাশের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল, যার কারণে আমার পায়ে আঘাত লাগে এবং আমি আজও ঠিকমতো হাঁটতে পারিনি। কিন্তু তুমি তা করোনি, তুমি ওই ছেলেটিকে ধাক্কা দাওনি, বরং তুমি তাকে সমর্থন করেছিলে এবং তুমি সত্যি বলেছিলে, যা শুনে আমার বুক গর্বে ফুলে ওঠে সবার সামনে। এর কয়েকদিন পরে আমরা দেখি যে এক খাবার ডেলিভারি কর্মী প্রিন্সিপাল স্যারের কাছে আসে এবং তিনি আর কেউ নন, আমাদের নায়ক রাঘবন। সে স্যারকে বলে যে এখন আমি অনেক খুশি, কারণ আমি একটি ছোট কাজ করছি, কিন্তু আমি সততার সঙ্গে কাজ করছি। তারপর একদিন প্রিন্সিপাল স্যার রাঘবনের বাড়িতে যান। রাঘবন প্রিন্সিপালকে দেখে বলে, স্যার আপনি কেন আমার পিছু ছাড়ছেন না? আমি আপনার কি ক্ষতি করেছি? তখন প্রিন্সিপাল বলে, আমি তোমার জন্য একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কিন্তু রাঘবন তাকে বলে, আমি কোনো মেয়ের সাথে বিয়ে করতে চাই না। প্রিন্সিপাল তাকে বলে, একবার মেয়েটিকে দেখো, কিন্তু রাঘবন মেয়েটিকে দেখতে চাইছিল না। ঠিক তখনই মেয়েটি সেখানে আসে। প্রথম দেখায় রাঘবন তাকে খুব পছন্দ করে। তখন প্রিন্সিপাল কিছু বলতে যাবে আর রাঘবন মুখে হাত দিয়ে আটকে দেয়। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক করে কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি এমনই নতুন এবং রিফ্রেশ কন্টেন্ট পেতে পারেন। নতুন একটি দারুণ মুভির ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।